আমাদের গ্রাম্য নদীর ধারে মড়িঘাটা বলে ছোট একটা গ্রাম। কঘর বুনোর বাস। এই জেলায় যখন নীলকুঠির আমল ছিল, দুর্দণ্ড প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের ওই চওড়া ছায়াচ্ছন্ন পথ বেয়ে। তখন শ্রমিকের কাজ করবার জন্য সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল, তাদেরই বংশধরগণ এখন একেবারে আমাদেরই ভাষায়, ধর্মে, আচারে, ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে। এদেশে তাদের বলে বুনো। সমাজের নিম্নস্তরের শেষ ধাপে এদের স্থান। লোকের কাঠ কেটে, ধান মেড়ে, দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করে। সারাদিন খাটুনির পরে তাড়ি খায়। এই তাড়ি খাওয়ার জন্যই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে। পল্লীগ্রামে হিন্দু বা মুসলমান চাষি মহলে মদ কেউ ছোঁয় না। ওটা ভদ্রলোকদের একচেটে ব্যাপার। মড়িঘাটা নদীপথে 4 ক্রোশ আমাদের ঘাট থেকে। সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে, কেউ গৌরনগরের ঘাটে। উভয় স্থানই বহু দূর আমাদের গ্রাম থেকে। যাদের নিজেদের গরুর গাড়ি আছে, তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে 18-19 মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গা তীরের দিকে। অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা তারা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ। রাধা দুধ দিতে এসে বলল, বাবু, গঙ্গা চানে গেলেন না? যে ভিড়, মেয়েদের নিয়ে অত দূর যাওয়া। তবে মড়িঘাটা যান বাবু নৌকো করে, কত লোক যাচ্ছে। সেখানে গঙ্গা কোথায়? মড়িঘাটা গিয়ে কি হবে? না বাবু, সেখানে আজ গঙ্গা আসেন। কি বললে? সেখানে এক বুনো সাধু আছে, তাকে মা স্বপ্ন দিলেন। আজ 2 বার হলো মাঘী পূর্ণিমার দিন গঙ্গা সেখানে আসবে। মা বললেন, গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে, গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না, তাদের উদ্ধার করবার জন্য মড়িঘাটাতে তিনি আসবেন একদিনের জন্য। সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ 2 বছর ধরে। মস্ত মেলা বসে, যান না আপনি? কথাটা লাগলো ভালো। গঙ্গা স্নানে উদ্ধার পাবার বাসনা যত না থাক, অনেক লোক সেখানে এসে জোটে পুণ্য অর্জনের জন্য। সে আশায় অসাধারণত্ব সেই স্থানের মাধুর্য, মাহাত্ম্য অনস্বীকার্য। অক্রুর মাঝির নৌকো ভাড়া করে সবাই মিলে রওনা হই মড়িঘাটার দিকে। আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে। যেখানে স্কুল মাঠে কুল পেকেছে, সেখানেই তারা নৌকা লাগাবে ডাঙায়। হই হই করে কুল পাড়তে ছুটবে। ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে, গুলতি ছুঁড়ে ছোলার ফল তুলবে। প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুল, বড় বড় শিমুল গাছ, শিমুল ফুলের মেলা। কোকিল ডাকছে, জলপিপি চড়ছে শ্যাওলার দামে। বাতাসে ঘেঁটু ফুলের তেঁতো গন্ধ আর শুকনো কষার ঝোপের গন্ধ ভেসে আসছে। মড়িঘাটা পৌঁছতে বেলা 12টা বেজে গেল। দূর থেকে একটা কোলাহল কানে গেল। বহু লোকের সমাগম হয়েছে বটে। আমাদের নৌকো ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায়। সেখানে আমাদের মতো অমন কত নৌকো ভিড়েছে। বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে। মেয়েদের ভিড় বটতলার ওপাশের ঘাটে। সেখানে সবাই স্নান করছে। গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বুনো সাধুর কাছে। সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা। তারা 1 হাত এদিকেও নয়, 1 ফুট ওদিকেও নয়। অক্রুর মাঝি বললে, মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে, চলুন ও পারে। ও পারে সেই বুনো সাধুর আখড়া, আপনি গেলি জায়গা দেবে। ওই দেখা যাচ্ছে তেনার আখড়া।
ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে ক্ষণ, নইলে এপারে কোণে বা কাঠ কোণে বা উনুন। মেয়েরা বললেন, আগে তারা মেলা বেরিয়ে দেখবেন। মেলা বেড়াতে গেলেন মেয়েরা, আমিও সঙ্গে আছি। তেলে ভাজা বেগুনি ফুলুরির দোকান, খেলনার দোকান, ঘুনসি ফিতে চিরুনির দোকান, চায়ের দোকান। বড় বেশি ভিড় লেগেছে ওই তেলে ভাজা খাবারের দোকানে, আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে। পাড়াগাঁয়ে চায়ের দোকানে বেশি ভিড় হয়। এখানে যারা এসেছে তাদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি। শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা কিনে চেখে দেখছে। বুনো, কাওড়া, মালো, ডোম, বাগদি মুসলমানদের ভিড় বেশি এসব মেলায়। হ্যাঁ, মুসলমানদেরও। তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয়। গঙ্গা স্নান তারা অবশ্যই করে না, কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে। চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি মা অনিচ্ছুক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে, কে এনে আমন করবি তো, এরে বলে চা, বাড়ি মিষ্টি রে, দেখ খেয়ে দেখ, ওষুধ জ্বর হবে নি। আমল যা ছেলিয়া, 4 আনার পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেবো কনিয়া? মুই তো 2 ভাঁড় খেললাম, দেখলি না, খা খা। সরলা পল্লীবধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মোড়ল মণিহারি জিনিস বিক্রি করছে। এরে বলে সোহাগী সাবান। সে হাঁকছে, সোহাগী সাবান, গরম জলে মেখে দেখো না, নিয়ে গিয়ে ভুরভুর করবে গায়ে গন্ধ, চুলকুনি সেরিয়ে যাবে গো ছেলেদের। 9.5 আনা দাম। তা তোমাদের কাছে আলাদা কথা, 2 পয়সা কম দিও। দাও দাও, পয়সা দাও। ও বাবু যে, বাবু ভালো আছেন? মাদের এনেছেন বুঝি? বেশ বেশ, পাতক পেলাম। একটা সিগারেট খান, নেন, আসুন আসুন। আচ্ছা, প্যান্নাম হই। আসবেন তাইলে এরপর দয়া করে রান্না বান্না করবেন উপরে। সেই ভালো। এপারে সত্যি কি জাতের ভিড়, কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ উৎসাহ ফুর্তি। বছরে একদিন মেলা, এমন উৎসব আসে ওদের জীবনে খুব কম। আর সব দিন তো বেগুন পোঁতে, ধান মাড়ে, কলাই মাড়ে, হলুদ শুকোয়। আজ এসেছে ছেলে মেয়ের হাত ধরে মেলা বেড়াতে। খাবে না চা? কিনবে না সোহাগী সাবান? নদীর ধারে লোকেরা রেঁধে খাচ্ছে, সবাই কিনছে নতুন হাঁড়ি, মাছ, আলু। আমার বেশি ভালো লাগছে দেখতে লোকে কি খায়। বেশিরভাগ লোকে রেঁধেছে মাছের ঝোল আর ভাত। আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে, আলু ভাতে বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে। যাদের ভাত হয়ে গিয়েছে, কপি বিক্রি হচ্ছে চড়া দামে। এ অঞ্চলে কপির চাষ নেই, ওটা শৌখিন, শহুরে আনাজ বলে গণ্য। কপি সবাই কেনেনি, যারা কিনেছে তারা অনেক রেখে দিয়েছে, বাড়ি নিয়ে গিয়ে 5 জনকে দেখিয়ে খাবে। খুব গরিব যারা, তারা রাঁধছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত। একটি মা ও ছেলে একটি আঙট কলার পাতে একত্রে খেতে বসেছে। মোটা লাল আউশ চালের ভাত এক রাশ, তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে। তার পাশেই একদল বড় বড় কই মাছ ভাজছে দেখে ছোট ছেলেটা বলছে, দেখ মা, কত বড় মাছ, কই মাছ খাবো না মা? চুপ কর, ওইদিকে তাকাতে নেই, খেয়ে নাও। লঙ্কা খাবি? লঙ্কা মেখে দেব। একজন কুলের অম্বল সাঁতলাচ্ছে ওপাশে। আমাদের বেলা হয়ে যাচ্ছে। মাছও কিনতাম, কিন্তু মাঝে বলে দিয়েছিল সাধুর আখড়াতে মাছ রান্না চলবে না। নৌকো নদী পার হলো। ওপারে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম। 5-6খানি খড়ের ঘর, নিচু চালা, ছোট নিচু দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন নিকোনো গুছানো ঘরগুলি।
গোবর দিয়ে ল্যাপা চওড়া উঠোন, উঠোনের মাঝখানে বাতাবি লেবু গাছে থোকা থোকা সাদা ফুল ও কুঁড়ি, মন মাতানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে। অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায়, বাতাবি লেবু তলায়, সেখানেও ছায়া, সেখানেও। এরা কিন্তু রাঁধছে না, আখড়ায় আজ মৎস্য, বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। সাধুর শিষ্যবর্গ মৎস্যবের প্রসাদ খাবে। আমাদের মাঝি গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো। বিনীতভাবে হাত দুটি জোর করে বললে, আসুন বাবা ঠাকুর, ও আসুন আসুন বাবা ঠাকুর, বামুনের পায়ের ধুলো পড়ল, বড্ড ভাগ্যি আমার। বললাম, আপনার আখড়াটি বেশ ভালো দেখছি। হ্যাঁ, আপনার দিকে দয়া গো। আঙুল ঊর্ধ্ব দিকে তুলে বললে, আর তেনার দয়া, সেই জনার দয়া। তা একটা কথা হচ্ছে, এসেছেন যখন তখন দয়া করে রান্না বান্নার জোগাড় করিয়ে দিই, মা ঠাকুর তো আছেন। বললাম, অন্য কোনো জোগাড়ের দরকার নেই, সব আছে আমার সঙ্গে। আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন, আর উনুন খুঁড়বার জন্য দয়া করে একটা শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন। মাঝি উনুন খুঁড়ে দেবে এখন, ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে না? সাধু হেসে বললে, ও ওর জন্য কিছু ভাববেন নি, উপতার ঘরখানার নিকোনো পুচনো আছে, ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে, কেউ রাঁধেন সে উনুনে। কিন্তু একটা কথা বাবু। কি? হাত জোড় করে বললে, চাল ডাল আমি দেব। না না, কেন, আপনি কেন দেবেন? আমাদের সঙ্গে সব আছে, আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে। সাধু দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে, কিন্তু আর কিছু বললে না। একটু পরে আমরা দলবল শুদ্ধ গাঙের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকো থেকে। সাধু নিজে এসে দুখানা নূতন মাদুরি বিছিয়ে দিয়ে গেল দাওয়ায়। বললে, মা ঠাকুরনদের জন্য একখানা মাদুর ঘরের মধ্যে দেব এনে। না, আমাদের সঙ্গে শতরঞ্জি রয়েছে। সাধু ডাকলে, হরিদাসী, ও হরিদাসী, এইদিকে শুনে যাও, এনাদের জল তুলে এনে দাও। একটি 25-26 বছরের সুন্দর বউ আধ ঘুমটা দিয়ে এসে দাওয়ার নিচে দাঁড়িয়ে বললে, কি বাবা? এনাদের এখানে থাকো, যা লাগে এনে দাও। তেঁতুলতলা থেকে চালা করা শুকনো বড়ার কাঠ লাগে যত এনে দাও। মা টুকরনকে সুদাও দেখিন, কি লাগিবে। বউটি হাসি মুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে, তারপর ছুটল কাঠ আর জল আনতে। বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগলো, কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে। যেমন হাতা আনতে ভুল হয়েছে, জল রাখবার বালতি বা ঘড়া নেই, ডাল ঢালবার পাত্র নেই, শুকনো লঙ্কা খুঁজেই পাওয়া গেল না মশলার পুঁটুলিতে, ইত্যাদি। আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন, আব্বা, জি তাড়াতাড়ি তোমার, ওদিকে সব জিনিস গোছানো যায়? অত হড়বড়ানিতে মাথা গুলিয়ে যায় না। আমি নির্বিকারভাবে অন্যদিকে চেয়ে থাকি। ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় আড়াইশেরা পালি ভর্তি মুড়কি এবং এক ছড়া সুপক্ক বর্তমান কলা নিয়ে এসে বললে, বাবু সেবা করুন। এসব আবার কেন? কেন বাবু, আমরা এতই অধম জাত যে আমাদের কোনো জিনিস নেবেন না? না না, নিচ্ছি তো, জল নিচ্ছি, কাঠ নিচ্ছি, বাসন কোসন নিচ্ছি, তাহলে কি নিলাম না বলুন? খাবার দাবার কেন আবার? তা হোক, আমার আখড়ায় আপনাদের মতো লোক কখনো আসেনি। আমি যেতে বুনো ভেক নিয়ে বসতম হয়েছি,
তেনার দয়া, কি বুঝি বলুন। আমার নাম ছিল রামলাল বুনো, আমার বাপের নাম ছিহরি বুনো। তিনি তবলদার ছিলেন, ভদ্রলোকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন। তেনার বয়স হয়েছিল অনেক, একরকম 100 বছরই মারা যায়, 1 বছর কম। আমার বয়স তখন কত বলুন দেখি বাবু? সাধুর চেহারা বেশ ভালো লেগেছিল আমার, খুব মোটা, জোয়ান, লম্বা চেহারা, প্রকাণ্ড ভুঁড়ি, অথচ অথর্ব গোছের মোটে নয়, বেশ বলিষ্ঠ, কর্মকুশল হাত পা, লম্বা ধরনের খুব বড় মুখখানা, মস্ত বড় বড় জলজলে চোখ দুটো, নারদ ঋষির মতো এতখানি সাদা দাড়ি, মাথায় লম্বা চুল, পিছন দিকে মেয়েদের মতো ঝুঁটি করে বাঁধা, অথচ মুখখানিতে বালকের সারল্য হাসি, যাত্রা দলের মহাদেবের মতো দেখতে। বললাম, কত হবে, 60-62? সাধু হেসে বললে, বিশ্বাস করবেন নি, 79 বছর যাচ্ছে তেনার দয়ায়। সত্যি? আশ্চর্য হওয়ার কথা। এমন মর্দ জোয়ান পুরুষটিকে 80 বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না। মুখের চামড়া মসৃণ, অকুঞ্চিত, বালকের মতো, একটি রেখা নেই কোথাও মুখে। অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদ বাহুল্যের দরুন। অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলাম। বাবু, বিশ্বাস হয় না, অম্বরপুরের কাছারির পুরনো কাগজ দেখবেন। 1301 সালের বন্যের বছর আমি কাছারিতে পেয়াদে ছিলাম। তখন আমার উঠতি বয়স, নাটি ধরতে পারি, সড়কি ধরতে পারি। তারপর এ পথে আলাম, তেনার হুকুম হলো, তা অনেক দিন ভেগ নিয়েছি। আজ 36-38 বছর হবে, বিয়ে থা করি নাই। এই আখড়া যেদিন যেখানে দেখছেন, এখানে এতদিন জঙ্গল ছিল, কি গহীন জঙ্গল। বাঘ থাকতো, জঙ্গল কেটে কেটে আখড়া জমায়। ভালো লাগে, বড্ড আনন্দে থাকি বাবু। শিষ্যি সেবকরা আসে, সন্ধেবেলা জোচ্ছনা ওঠে, গাছের ধারের বড় ঘরখানা হলো ঠাকুর ঘর। ওর দাওয়ায় বসে খোল করতাল বাজিয়ে হরিনাম করি। একটা কথা বাবু, পথ চলতি লোক আমার আখড়ায় এলি ফিরতে পারে না। চাল দিই, ডাল দিই, রেঁধি খাও। আমি ছোট জাত, আমার হাতে তো খাবা না, রান্না বান্না করো, খাও দাও, মিটি গেল। মানুষের একটু সেবা, তা করবার ভাগ্যে কি আমার হবে? তেনার দয়া বাবু। বাবু, তামাক সেবা করেন? হ্যাঁ, তবে আমার কাছে বিড়ি আছে। তামাক সেজে আনি, বসুন। নদীর ধারে ক্রমে বেলা পড়ল, সাধুর আশ্রমের ভিড় বেড়ে গেল। মৎসবের কীর্তন শুরু হলো বাতাবি লেবুর তলায়। সাধু সব দিক তদারক করে বেড়ায় আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে, কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না। এ এসে বলে এটা ঘোড়া দাও, ও এসে বলে একটা ঘটি দাও। সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিসপত্র দিয়ে আসে। যে যা হুকুম করছে তখনই তামিল করছে, এতটুকু অহংকার নেই, সাধুগিরির দম্ভ নেই, যেন সবারই ও চাকর। অনেক লোক আখড়ার বড় উঠোনে ইতস্তত রেঁধে খাচ্ছে। সবাই মৎসবের ভাত খাবে না বুঝলাম। একবার হরিদাসী এসে বলল, বাবা, নামযজ্ঞ শেষ হয়েছেন, কিছু মুখে দেন এবার, সকাল থেকে খাননি। সাধু বললে, আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও, আমার খাওয়ার জন্য ব্যস্ত কেন? তখন বেলা 5টা হবে। আশ্চর্য হয়ে বললাম, সকাল থেকে কিছু খাননি? হরিদাসী বলল,
বাবার ওই রকম, সন্ধ্যের আগে একবার খান, অন্যদিন সকালে পেঁপে খান, কলা খান, আজ তাও খাননি। আপনি কিছু মুখে না দিলে আমি খেতে বসবো না বাবা। সাধু হেসে বললে, আচ্ছা যা মা যা, একটু গুড় জল নিয়ে আয়, মালসা ভোগ নিবেদন হয়েছে। যা বাবুদের জন্য একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দিকে আগে, দুখানা পাটালি বেশি করে দিয়ে আনিস। বাবুদের মালসা ভোগ খেতে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কিসে? হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসা ভোগ আমাদের সামনে রাখলে। রান্না হচ্ছিল পাশের ঢেকিশালের এক কোণে। হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল, বাবু, আপনাদের রান্না নেমে গিয়েছে, কলার পাতা কেটে আনি, জায়গা করে দিই, খেতে বসুন, বেলা নেই। সে আবার চলে গেল। জিজ্ঞেস করলাম, বউটি কে? ও হরিদাসী, ওরা গোয়ালি, কাছেই কামদেবপুরে বাড়ি। আমায় বড্ড ভক্তি করে, একেবারে যেন 8 জন্মের মেয়ে কি মা। ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মৎসবের অন্নভোগ খায়, অনেকে খায়। আমাদের খাওয়ার সময় সাধু কতবার যে এলো গেল। হ্যাঁ, হাত জোর করে ঢেকিশালের বাইরে দাঁড়িয়েও রইল। খাবার শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকলো, তখন আমরা প্রতিবাদ জানালাম। দুধ কেন আবার? হরিদাসী জানালে, এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া, খেতে কোনো আপত্তি হবার কারণ নেই। সাধু বললে, সেবা করুন বাবু, আমি ওরে বলেছিলি এ বাবুদের জন্য দেশের দুধ আলাদা করে ক্ষীরের মতো জাল দাও, ওদের খাওয়ার কষ্ট হবে। আহারাদির পর বেলা একেবারে গেল। অম্বরপুরের মাঠের বন্য কুলগাছগুলোর পেছনে টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। লেবু ফুলের সুবাস ছায়া স্নিগ্ধ বাতাসকে মদির করে তুলেছে। শুকনো কষার ঝোপের গন্ধ আসছে গাঙের ধার থেকে। মেলা ফেরত যাত্রীরা আখড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের গ্রামের দিকে রওনা দিচ্ছে। কেয়াঘাটে একখানা যাত্রী বোঝাই নৌকো এপারের দিকে আসছে। মেলা থেকে যারা বাড়ি ফিরছে, তাদের কারোর হাতে তেলে ভাজা পাঁপড়ের গোছা, কারো হাতে একটা কপি, কারো হাতে নতুন বটি। মাঝি আবার ওপারে গেল মেয়েদের নিয়ে। যাবার আগে অপরাহ্নের ছায়ায় আর একবার মেলা দেখতে চায় মেয়েরা। আমি গেলাম না। সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাক, এবছরের মতো মেলা শেষ হয়ে গেল। আবার যদি বাঁচি, আসছে বছর তখন আপনার সাথে দেখা হবে। আসবেন তো বাবু? কথাটা আমার মনে পড়ে গেল। বললাম, একটা কথা, মড়িঘাটের গঙ্গা, এখানে যে গঙ্গা আসেন, কে নাকি স্বপ্ন দেখেছিল, আপনি নাকি? সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ। কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ি জাল ভেদ করে ওর সারা মুখখানায় বিস্তার লাভ করলে। কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি! যেন অতি প্রবীণ জ্ঞান বৃক্ষ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন আর অবোধ নাতিটির প্রশ্ন শুনে। বললে, স্বপ্ন টপ্ন নয়, এইখানকার গরিব নোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমে, তাই রটিয়ে দিয়েছি মা গঙ্গা এই মড়িঘাটার গাঙে আসবে বলেছেন পূর্ণিমের দিন। আর কি, মন শুদ্ধ করে
চান কল দিয়ে এখানেই তো গঙ্গা, তিনি নেই কোনখানে, সর্বত্রই তো তিনি। সন্ধে হবার আগে সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকোয় উঠি, তখন ওপারের সেই বটগাছটার পিছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠছে। এপারে চিকচিকে চখা বালির ঘাটে হাত জোড় করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে, মা ঠাকরুনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর। ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে। দণ্ডবত হই মা, যদি বেঁচে থাকি সামনের বছর পায়ের ধুলো যেন পড়ে। দেখি আমার স্ত্রীর চোখে জল।